মোশাররফ হোসেনের বাড়ির এই যে করুমোড়া থেকে মোড়াবাড়ির যে রাস্তা, এই রাস্তা তার বাড়ির দুদিক থেকে গাড়ি দিয়ে ব্যারিকেড করে সেখানে 2-3-4 ডজন লোক এখানে উপস্থিত থেকে একটা অ্যাকশন গ্রুপ ঢুকে গেল ওই বাড়িতে। মোশাররফ হোসেন আমাদের প্রোগ্রামে ছিল এখানে ইয়ার পর আমাদের পার্টি বিশেষে রয়ে গেছে। তার অনুপস্থিতিতে তার স্ত্রী এবং তার 2 পুত্র তারা মাত্র খেতে বসেছিল এই সময় হামলাটা করল। আপনারা কিছুটা জেনেছেন, আমরা একটু আগে এখানে গিয়েছিলাম তার বাড়িতে। সেই শিক্ষিকার বক্তব্য যে পার্টি করা কি এত বড় অপরাধ যে আমার বাড়িটাকে তিল তিল করে যত বছর চাকরি করছি, 2 টাকা 10 টাকা 20 টাকা 1000 টাকা বেতন পাই যখন তখন থেকে চাকরি করি, আজকে 30-40 হাজার টাকা বেতন, আমি যে সম্পদ তৈরি করলাম সমস্ত সম্পদ গুড়িয়ে দিয়ে গেল এবং আমাকে প্রতিবাদ করাতে বলল, বেশি বললে ধর্ষণ করে দেব। তার মানে কি ধরনের অ্যান্টি সোশ্যাল এখানে গিয়েছিল। এবং এটা পরিকল্পিতভাবে শুধু সিপিআইএম নয়, আরএসএস পরিচালিত বিজেপির মুসলিম বিরোধী যে মানসিকতা আছে তার একটা চূড়ান্ত নিদর্শন এই বাড়িটাতে করেছে। এত 7.5 বছরে বহু বাড়ি আমাদের আক্রান্ত হয়েছে, এমন ভাবে বাড়ির সবকিছু ভেঙে দিই, বাড়ির লকার ভেঙে শুধু একটা আলমারি ভাঙতে পারে নাই, চাবিটা খুলতে ওই দিদিমণি বলছে যে আমার ছায়া ব্লাউজ গুলো সব নিয়ে গেছে, যা পরনে ছিল বাকি সব যা আছে আমার চোখের সামনে। ছেলের বিয়ে ঠিক হয়েছে, তার জন্য আমার ভাবি বউয়ের জন্য যে শাড়িগুলো কিনেছি, আমার ছেলেকে রিং সেরিমনিতে মেয়ের বাড়ি থেকে যে সমস্ত পোশাক দিয়েছে জুতা সহ সমস্ত লুট করে নিয়ে গেছে। তাইলে একটা লুটেরা বাহিনীর উপর নির্ভরশীল এই বিজেপি দল আজকে এখানটা মণ্ডপ। এবং আমি শুনলাম এই প্রোগ্রামগুলোর শেষে 500 টাকার নোট বিলি হয়েছে, অর্থাৎ যারা প্রোগ্রাম করেছে তাদেরকে পারিশ্রমিক দেওয়া হয়েছে। এগুলো যদি সত্যি হয় যা শুনেছি, তাহলে মারাত্মক ব্যাপার। একদিকে এই মন্ডল আমাদেরকে অভিযুক্ত করছে যে আমরা দেশদ্রোহী, আর একটা বাড়িতে লুটপাট করেছে, রাস্তার উপরে 2 দিকে গাড়ি আটকে গেছে, সেখানে ফায়ার হয়েছে, 3-4 রাউন্ড ফায়ার করে তারপর তার বাড়িতে গেছে। আমি গেলাম যখন, একটা অল্প বয়সের বউ, তাদেরই আত্মীয়, আমাকে বলছে যে আমরা আগে এসলাম, আমার বিদেশে আজ্ঞায়ও না, আজ্ঞালে কি র্যাপ করে দেব, তো ভয়ে পিছিয়ে গেলাম। তাইলে যদি এই মহিলা এগুতো, তাইলে তাকে র্যাপ পর্যন্ত করতে হবে, এই জায়গা পর্যন্ত তারা যাও। এরকম একটা অ্যান্টি সোশ্যালের উপর নির্ভর করে সুশাসনের দাবি করছে যারা, এদের লজ্জিত হওয়া উচিত। যদি বলা হয় কুশাসনের রাজত্ব চলছে, সমাজদ্রোহী, ডাকাত, নেশা কারবারি, এদের একটা 50 থেকে 100 জনের গ্রুপ আমাদের এই সমস্ত এলাকার মধ্যে আছে, এই কাণ্ড তারা ঘটিয়ে যাচ্ছে, রাজনৈতিক কাণ্ড, আবার অপরদিকে লুট। ওই বাড়িতে হামলা শুধু ভাঙচুর না, লুটের উদ্দেশ্য ছিল, কারণ এই বাড়ি থেকে 2 লক্ষ টাকা লুট হয়েছে। আর এই মহিলার 1000 টাকা বেতনের সময় থেকে যে সোনার জিনিস কিনেছিল, এগুলো আজকে পর্যন্ত 10-12 ভরি হবে। এগুলো একটা জায়গা ছিল, সেখান থেকে সবটা লুট করে নিয়ে গেছে, শুধু তার গলায় যেটা ছিল এটাই আছে, আর বাকি সব লুট করে নিয়ে গেছে। কোন রাজত্বে বাস করছি আমরা? এই প্রশ্ন আজকে আমরা তুলছি আপনাদের মাধ্যমে মানুষের কাছে। এই রাজত্ব যদি চলতে থাকে তাহলে সর্বনাশ হয়ে যাবে। বিবরণ দিয়েছেন মহকুমা সম্পাদক। আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি কাকে বলে তার একটা জ্বলন্ত উদাহরণ ছিল ওই দিনের ঘটনা। 40-50 জন উচ্ছৃঙ্খল কর্মী পরিকল্পিতভাবে এই হামলা হুজ্জতি এখানে গঠন করে। বেলা 2টার সময় মন্ডল অফিসের থেকে 10-15টি বাইক 3টি গাড়িতে করে
প্রকাশ্য দিবালোকে লাঠি রড ইত্যাদি অস্ত্র টস্ত্র মন্ডল অফিস থেকে সংগ্রহ করে তারা এখানে এসেছিল আমাদের এই প্রোগ্রামকে বাতিল করতে। যদিও গোটা রাজ্যে এই প্রোগ্রাম আমরা করেছি, অন্য কোনো জায়গায় কিন্তু এই প্রশ্ন আসে না। এখানে তারা একটা অপবাদ তুলল, পাকিস্তান জিন্দাবাদ আমরা স্লোগান দিয়েছি। এদের যে বক্তব্য শুনলাম, কি যেন তার নাম, শঙ্কর সাহা, সাধারণ সম্পাদক মন্ডল কমিটি বিজেপি, সে বক্তৃতা করে বুঝালো যে আমরা কি দোষ করেছি যার জন্য তারা এখানে বিক্ষোভ দেখাতে এসেছে। আর বিক্ষোভ দেখাতে হলে আমার পার্টি অফিসের সামনে বিক্ষোভ হবে কেন? বিক্ষোভ দেখাতে হলে অন্য কোনো জায়গায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখানোর কথা। অর্থাৎ হামলা হুজ্জতি করার পরেই তারা ভদ্রলোক সেজে গেল। আমি দেখলাম বটবৃক্ষ জিতেন সাহা মন্ডলের সহসভাপতি সেখানে উপস্থিত ছিল। তাইলে এই সমস্ত ঘটনার দুর্ঘটনা মন্ডলের সভাপতির পরোক্ষ বা প্রত্যক্ষ মদতে হয়েছে। আর লাঠিসুটা বের করে দিয়েছে সেখানকার মন্ডলের সভাপতি তপন দাস। এমএলএ সাহেব তখন বিশ্রাম করছিলেন মন্ডল অফিসে। ওইখানকার লোক আমাকে ফোন করে জানিয়েছে একই কাণ্ড, দিন দুপুরে একটা পার্টি অফিস থেকে এরকম ভাবে অশোষণীয় গেল। এটা যাওয়ার পরে যেটা হলো, এখানে ঘটনা শেষ করেই সবাই মন্ডল অফিসে ফিরে গেল। যাওয়ার পর সেখানে পরিকল্পনা হলো মোশাররফ হোসেনের বাড়িতে হামলা হবে। তাইলে আমাদের এখানে ডাকাত আছে, বাইপাসে ডাকাতি করে এই সমস্ত করে। আপনারা জানেন মুরাবাড়িকে কেন্দ্র করে একটা গ্রুপ আছে, এরা এগুলো করে। যে সর্বনাশ হয়ে গেল। আমরা দাবি করব পুলিশ বাবা শোনা করে তাদের ফিরাচ্ছে, আমাদের বাইকগুলো ভাঙছে, তাদেরকে যেন বাড়িতে ছেলে মেয়েরা ইয়ে করলে মা বাবা যা করে, পুলিশকে নিষ্ক্রিয় করে রেখেছে। আর জয়ন্ত দাস এখানে ঢুকে আমাকে আশ্চর্য গালিগালাজ করে তারপরে এই ভাঙচুরগুলোতে নেতৃত্ব দিয়েছে। স্বাভাবিক কারণে তার নেতৃত্বে হামলা হয়েছে বলে আমরা একটা মামলা করেছি। মামলা কি হবে পরের ব্যাপার, যথাসম্ভব যেগুলো নাম পেয়েছি আমরা দিয়েছি মামলা। মোশাররফ হোসেনের বাড়ি থেকেও তারাও মামলা দিয়েছে, নাম দাম দিয়ে দিয়েছে। এখন পুলিশ কি করবে এটা আমরা দেখব। তা যদি না হয় আজকে এই বাড়ি কালকে ওই বাড়ি। জার্মানিতে প্রথম যখন কমিউনিস্টদের ধরে তখন অন্যরা ভেবেছিল আমাদের কিছু হবে না, কমিউনিস্টদের। তারপর যখন গির্জার বিশপকে ফাদারকে যখন ধরল তখন আর প্রতিবাদ করার কেউ ছিল না। আজকে ওই দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যে বলছি নব্য ফেসিবাদী রাজত্ব চলছে, এই হলো নব্য ফেসিবাদের লক্ষণ। পুত্র সম ছেলে মাতৃ সম শিখিয়ে বলছে ধর্ষণ করে দেব। তাহলে এই বিষয়গুলো আপনারা মানুষের মধ্যে প্রচারে নিয়ে যান, এইটুকু আমাদের। তুমি শুধু একটা বিষয় সংযোজন, তারা যে জিনিসটা বললো যে আমরা নাকি পাকিস্তানের পক্ষে কথা বলায় তারা বিক্ষোভ দেখিয়েছে, অথচ আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে, মিথ্যা মামলা। সেটা হচ্ছে আমরা তাদেরকে আক্রমণ করেছি, তাতে আহত হয়েছে 4-5 জন, তার জন্য তারা বিক্ষোভ দেখাতে এসছেন আমাদের এখানে। এই হচ্ছে দুটা কন্ট্রাডিক্টরি বিষয়। যাই হোক, আমাদের তরফে আমাদের কথা বলা শেষ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকলে বলতে পারেন। সেই মামলায় কি কোনো আসামি অ্যারেস্ট আছে, এরকম কিছু গ্রেপ্তার আছে? এখনো কোনো গ্রেপ্তার নাই। তো আপনাদের পক্ষ থেকে গ্রেপ্তার না থাকার পরিপ্রেক্ষিতে কোনো পদক্ষেপ বা কিছু কর্মসূচি আছে? আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে শুধু প্রতিবাদ সভা করতে পারি। এখন এই সভাও করা যাবে না, আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে এই সভাও ভণ্ডুল করে দেবে। এই জায়গায় যাচ্ছে, অর্থাৎ একটা একদলীয় শাসন বেনামে চালানোর চেষ্টা করছে। অন্য দল কোনো কর্মসূচি করতে পারবে না। এবং এটা বললে আপনি যে বিশাল করে আমাদের সাংসদ প্রাক্তন মুখ্যমন্ত্রী এসে যে বক্তৃতা দিয়েছে বিপ্লব কুমার দেব, আপনারা শুনেছেন।
আমি আর উল্লেখ করতে চাই না। ইদানিং রতনলাল নাথ উনি কি বলছেন, নিউটনের থার্ড ল অফ অ্যাকশন আপনাকে মেরেছে, আমার কিছু করার নেই, ক্রিয়ার প্রতিক্রিয়া হবেই। এইরকম ডায়লগ দিলে পরে স্বাভাবিক কারণে প্রশাসন হতাশ হয়ে যায়, আর দলীয় কর্মীরা উৎসাহিত হয়ে দ্বিগুণ বেগে আক্রমণ করে। এই যে ফেসিবাদী লক্ষণ, এটাকে আমরা নব্য ফেসিবাদী শাসন ব্যবস্থা চলছে ভারতবর্ষে, এটা আমাদের পার্টি কংগ্রেস থেকে আমরা বলেছি, এখানেও তাই। মানিক সাহা যতই দক্ষ প্রশাসক হোক না কেন, উনি তো এগুলো দমন করতে পারছেন না, এলে উনি সুশাসনের দাবি করতে পারেন না। আর কোনো প্রশ্ন আছে?